আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজকে ইভ্যালুয়েশন অফ এনভায়রনমেন্টাল প্রোগ্রামস নিয়ে আলোচনা করব। পরিবেশগত নীতি প্রকল্প প্রোগ্রামের কার্যকারিতা মূল্যায়ন আজকের বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, কারণ টেকসই উন্নয়নের বাস্তব অগ্রগতি ঠিক কোথায় ঘটছে তা বোঝার জন্য আমাদের নির্ভরযোগ্য মূল্যায়ন কাঠামো দরকার। এই লেকচারে আমরা শুরুতেই বুঝতে শিখব একটি প্রোগ্রাম এবং প্রকল্প আসলে কিভাবে একে অপরের থেকে ভিন্ন এবং কেন পরিবেশ সম্পর্কিত উদ্যোগগুলো এই দুই ধরনের কাঠামোর মাধ্যমে পরিচালিত হয়। এরপর আমরা দেখব মূল্যায়ন বা ইভ্যালুয়েশন শুধু ফলাফল মাপার কাজ নয়, বরং পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন এবং চূড়ান্ত সিদ্ধান্ত সব পর্যায়ে এটি কিভাবে সহায়ক ভূমিকা রাখে। শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হলো এই সত্যটি যে মূল্যায়ন আমাদের শেখায় কোন প্রকল্প বাস্তবে কার্যকর ছিল, কোনটি ব্যর্থ হলো এবং কেন হলো। একই সঙ্গে মূল্যায়নের চ্যালেঞ্জগুলো যেমন দুর্বল পরিকল্পনা, তথ্য সংগ্রহের সীমাবদ্ধতা বা ভুল প্রশ্ন নির্ধারণ কিভাবে পুরো প্রক্রিয়াকে দুর্বল করে দিতে পারে, তাও আমরা বিশদে আলোচনায় দেখব। পরিবেশগত প্রকল্পের উদাহরণগুলো দেখে আমরা বুঝতে পারবো বনায়ন, বর্জ্য পুনর্ব্যবহার, নবায়নযোগ্য শক্তি সব ক্ষেত্রেই মূল্যায়ন ঠিক করে দেয় কোন পথে অগ্রসর হলে পরিবেশ অধিক নিরাপদ থাকবে। এরপর আমরা এগিয়ে যাব কস্ট বেনিফিট অ্যানালাইসিসে, যা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে প্রকল্পের লাভ ক্ষতি তুলনা করে দেখার একটি বৈজ্ঞানিক পদ্ধতি। এই পর্যায়ে শিক্ষার্থীরা জানতে পারবে ডিসকাউন্টিং, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, এনপিভি, আইআরআর এসব ধারণা কিভাবে সম্পূর্ণ মূল্যায়ন প্রক্রিয়ার ভিত্তি তৈরি করে। একই সঙ্গে আমরা শিখব কখন সিবিএ যথেষ্ট নয় এবং তখন কিভাবে কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিস বা সিইএ কার্যকর বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। আরও গুরুত্বপূর্ণ একটি অংশ হলো ইনসিডেন্স অ্যানালাইসিস, যার মাধ্যমে বোঝা যায় কোনো নীতি বা প্রকল্পের বোঝা সমাজের কোন শ্রেণী বহন করছে। সবশেষে পরিবেশগত নিয়ন্ত্রণ এর ধরন, কার্যকারিতা এবং বাস্তব জীবনে সফল ও অসফল উদাহরণ এর সাহায্যে পুরো লেকচারের আলোচনাটি সমাপ্ত হবে। আজকের এই ক্লাস সেই বৃহৎ ধারণা তৈরির ভিত্তি, যেখানে পরিবেশ, অর্থনীতি, নীতি এবং বাস্তবিক সিদ্ধান্ত সবকিছু একই সূত্রে গাঁথা। তাই মনোযোগ দিয়ে প্রতিটি স্লাইড অনুসরণ করলে আপনি শুধু পরীক্ষায় ভালো করবেন না, বাস্তব জীবনেও নীতিমালা মূল্যায়নের সক্ষমতা অর্জন করবেন। এখানে প্রোগ্রাম এবং প্রজেক্টের মূল পার্থক্য ব্যাখ্যা করা হয়েছে, যা পরিবেশগত প্রোগ্রাম মূল্যায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে যে প্রোগ্রাম সাধারণত একাধিক সম্পর্কিত প্রকল্পকে একত্রে পরিচালনা করার একটি বিস্তৃত কাঠামো, যার লক্ষ্য দীর্ঘমেয়াদী কৌশলগত উদ্দেশ্য অর্জন করা। তাই প্রোগ্রামের পরিধি বড় এবং এটি ধারাবাহিকভাবে চলতে থাকে, কারণ একক কোনো প্রকল্প দিয়ে যে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন সম্ভব নয় সেগুলো প্রোগ্রামের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। অন্যদিকে প্রকল্প হলো একটি অস্থায়ী কার্যক্রম যার নির্দিষ্ট সময়সীমা, বাজেট এবং সম্পদ সীমাবদ্ধ থাকে এবং এটি একটি নির্দিষ্ট ফলাফল বা ডেলিভারেবল অর্জনের জন্য পরিচালিত হয়। প্রকল্প স্বল্পমেয়াদী এবং স্পষ্টভাবে সংজ্ঞায়িত লক্ষ্য নিয়ে কাজ করে, যেখানে প্রোগ্রাম দীর্ঘমেয়াদী প্রভাব এবং কৌশলগত সুসংগতি নিশ্চিত করে। পরিবেশগত উদ্যোগ মূল্যায়নের ক্ষেত্রে এই পার্থক্য বোঝা জরুরি, কারণ এটি নির্ধারণ করে কোন ক্ষেত্রে প্রোগ্রাম দরকার হবে এবং কোন ক্ষেত্রে প্রকল্প যথেষ্ট হবে। এখানে ইভালুয়েশন বা মূল্যায়নের ধারণাটি ব্যাখ্যা করা হয়েছে, যা পরিবেশগত প্রোগ্রাম মূল্যায়নের ভিত্তি গঠন করে। স্লাইডে বলা হয়েছে যে মূল্যায়ন হলো একটি পদ্ধতিগত প্রক্রিয়া যেখানে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা হয় এবং সেই তথ্য ব্যবহার করে কোনো পণ্য, সেবা বা প্রক্রিয়ার মূল্য বা কার্যকারিতা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়। এটি শুধু ফলাফল বিচার করে না, বরং প্রোগ্রামের যে কোনো পর্যায়ে পরিকল্পনা, বাস্তবায়ন বা সমাপ্তি তার মান বোঝার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এও উল্লেখ করা হয়েছে যে আদর্শভাবে একটি প্রোগ্রামের মূল্যায়ন তার নকশা পর্যায় থেকে শুরু হওয়া উচিত এবং পুরো জীবন চক্র জুড়ে চলতে থাকা উচিত। অর্থাৎ মূল্যায়ন কেবল শেষে রিপোর্ট দেওয়ার বিষয় নয়, বরং এটি পুরো প্রক্রিয়াকে উন্নত ও দিক নির্দেশনা দিতে সাহায্য করে। এই ধারাবাহিক মূল্যায়ন পরিবেশগত প্রোগ্রামকে কার্যকর, দায়িত্বশীল এবং ফলপ্রসূ করে তুলতে অপরিহার্য। এই স্লাইডে ব্যাখ্যা করা হয়েছে কেন ইভ্যালুয়েশন একটি প্রোগ্রাম বা প্রকল্পের জন্য অপরিহার্য, বিশেষ করে পরিবেশগত উদ্যোগের ক্ষেত্রে। স্লাইডে বলা হয়েছে মূল্যায়ন প্রোগ্রাম পরিচালকদের পূর্বের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ দেয় এবং প্রয়োজন হলে ভবিষ্যতের পরিকল্পনা সংশোধন করতে সহায়তা করে। এটি একটি ফিডব্যাক মেকানিজম হিসেবে কাজ করে, যার মাধ্যমে প্রোগ্রামের প্রতিটি ধাপে উন্নতি আনা সম্ভব হয় এবং সিদ্ধান্ত গ্রহণ আরও নির্ভুল ও তথ্যভিত্তিক হয়। মূল্যায়ন আমাদের ফলাফল নিয়ে ভাবতে উৎসাহিত করে, যাতে ভবিষ্যতের কর্মকৌশল আরও কার্যকরভাবে নির্ধারণ করা যায়। এছাড়া মূল্যায়নের মাধ্যমে একটি প্রকল্প বা প্রোগ্রামের প্রকৃত মূল্য, তার এফেক্টিভনেস, এফিসিয়েন্সি, অ্যাপ্রোপ্রিয়েটনেস এবং ম্যানেজমেন্ট এসব দিক থেকে বোঝা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মূল্যায়ন আমাদের জানায় আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পেরেছি কিনা,
আর যদি না পারি তাহলে তার কারণ কি। তাই পরিবেশগত প্রোগ্রাম মূল্যায়নে এটি একটি অপরিহার্য হাতিয়ার যা উন্নত পরিকল্পনা ও টেকসই ফল নিশ্চিত করতে সহায়তা করে। এখানে দেখানো হয়েছে কেন একটি ইভ্যালুয়েশন প্রক্রিয়া এত চ্যালেঞ্জিং হতে পারে এবং কোন কোন বাধা প্রায়শই এই প্রক্রিয়াকে জটিল করে তোলে। প্রথমত, পুয়ার প্ল্যানিং বা দুর্বল পরিকল্পনা মূল্যায়নের গুণমানকে মারাত্মকভাবে প্রভাবিত করে, কারণ সঠিক পরিকল্পনা না থাকলে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ধাপগুলো সঠিকভাবে সম্পন্ন হয় না। দ্বিতীয়ত, অনেক প্রতিষ্ঠান বা টিম ল্যাক অফ রেডিনেসের কারণে মূল্যায়নের জন্য প্রস্তুত থাকে, যার ফলে প্রয়োজনীয় সম্পদ, দক্ষতা বা সময়ের অভাব দেখা দেয়। তৃতীয়ত, ইনএফেক্টিভ অ্যাপ্রোচেস অর্থাৎ ভুল পদ্ধতি বা অকার্যকর মূল্যায়ন কৌশল ব্যবহার করলে পুরো মূল্যায়নে অনির্ভরযোগ্য হয়ে পড়ে। চতুর্থ চ্যালেঞ্জ হলো ব্যাড কোশ্চেন্স, যেখানে ভুল বা অস্পষ্ট প্রশ্ন তৈরি করলে এর উত্তরগুলো প্রকৃত সমস্যাকে প্রতিফলিত করে না। পঞ্চম বাধা হলো ব্যাড ডেটা অর্থাৎ অসম্পূর্ণ বা ভুল তথ্য, যা মূল্যায়নের ফলাফলকে বিভ্রান্তিকর করে তোলে। আর ষষ্ঠ চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করা হয়েছে টু মাচ ডেটা, যেখানে অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণকে জটিল ও সময় সাপেক্ষ করে তোলে। এসব কারণ মিলেই পরিবেশগত প্রোগ্রামের মূল্যায়ন প্রক্রিয়া যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে ওঠে। পরিবেশগত প্রোগ্রাম বা প্রকল্প মূল্যায়নের জন্য যেসব মৌলিক মৌলিক প্রশ্ন বিবেচনা করতে হয় সেগুলো তুলে ধরা হয়েছে এখানে। প্রথমত, অ্যাপ্রোপ্রিয়েটনেস বা উপযোগিতা যাচাই করা হয়, অর্থাৎ প্রোগ্রামটি যৌক্তিক কিনা এবং এটি প্রকৃত চাহিদা পূরণ করছে কিনা। দ্বিতীয়ত, ইফেক্টিভনেস বা কার্যকারিতা নির্ধারণ করা হয়, যা দেখে বোঝা যায় প্রোগ্রামটি তার কাঙ্ক্ষিত লক্ষ্য ও ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে কিনা। তৃতীয় মূল্যায়ন ক্ষেত্র হলো ইফিসিয়েন্সি, যেখানে দেখা হয় প্রোগ্রামটি সম্পদের সর্বোত্তম ব্যবহার করছে কিনা এবং একই ফলাফল কি কম খরচে অর্জন করা যেত। চতুর্থত, প্রসেস বা ব্যবস্থাপনা প্রক্রিয়া বিশ্লেষণ করা হয়, যাতে বোঝা যায় সিদ্ধান্ত গ্রহণ এবং প্রকল্প ব্যবস্থাপনার পদ্ধতিগুলো কতটা সঠিক ও ফলপ্রসূ ছিল। এই চারটি প্রশ্নের উত্তরই একটি পরিবেশগত প্রোগ্রামের সামগ্রিক মান, কার্যকারিতা এবং টেকসই সফলতা মূল্যায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রজেক্ট বা প্রকল্পের মূল বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করা হয়েছে এখানে, যা পরিবেশগত প্রোগ্রাম মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধারণা। এখানে বলা হয়েছে যে একটি প্রকল্প হলো একটি অস্থায়ী কার্যক্রম যার লক্ষ্য হলো একটি নির্দিষ্ট পণ্য বা সেবা তৈরি করা। টেম্পোরারি শব্দটি এখানে বোঝায় যে প্রকল্পের একটি নির্দিষ্ট শুরু সমাপ্তির তারিখ থাকে, যদিও এটি স্বল্পমেয়াদী হবে এমন কোনো শর্ত নেই। স্লাইডে আরও উল্লেখ করা হয়েছে যে প্রকল্পগুলো সাধারণত প্রগ্রেসিভ ইলাবোরেশনের মাধ্যমে এগোয়, অর্থাৎ শুরুতেই সবকিছু স্পষ্ট থাকে না এবং অনিশ্চয়তার কারণে প্রকল্পকে ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়। এর ফলে প্রকল্প পরিচালনায় একাধিক ধাপ, সংশোধন এবং পুনর্বিবেচনার প্রয়োজন হয়। এই বৈশিষ্ট্যগুলো বুঝতে পারলে প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন করা, সমস্যা চিহ্নিত করা এবং উন্নতি আনা সহজ হয়, যা পরিবেশগত প্রকল্পের সফলতার জন্য অত্যন্ত জরুরি। একটি প্রকল্পের পাঁচটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, যা পরিবেশগত প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। প্রথম বৈশিষ্ট্য হলো চেঞ্জ, অর্থাৎ প্রকল্প মূলত পরিবর্তন আনার একটি মাধ্যম। যেমন নতুন কোনো উদ্যোগ মানুষের আচরণ বা প্রক্রিয়ায় পরিবর্তন আনতে পারে। দ্বিতীয়ত, প্রকল্পের টেম্পোরারি প্রকৃতি নির্দেশ করে যে প্রতিটি প্রকল্পের নির্দিষ্ট শুরু এবং শেষ আছে এবং কাজ সম্পন্ন হলে সেটি শেষ হয়ে যায়। তৃতীয় বৈশিষ্ট্য হলো ক্রস ফাংশনাল, অর্থাৎ কোনো প্রকল্প সাধারণত একাধিক বিভাগ বা বিশেষজ্ঞের সমন্বয়ে পরিচালিত হয়, কারণ জটিল সমস্যা সমাধানে বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রয়োজন। চতুর্থ বৈশিষ্ট্য হলো ইউনিক, যা বোঝায় প্রতিটি প্রকল্প আলাদা। স্থান, নকশা, সম্পদ ও অংশগ্রহণকারী সবকিছু প্রকল্প ভেদে পরিবর্তিত হয়। শেষ বৈশিষ্ট্য হলো আনসার্টেনটি, কারণ প্রকল্পে প্রায়শই অনিশ্চয়তা থাকে এবং সবকিছু আগেভাগে সম্পূর্ণভাবে অনুমান করা যায় না। এই পাঁচটি বৈশিষ্ট্য বোঝা মূল্যায়নকারীদের সাহায্য করে প্রকল্পের সঠিক মূল্য, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য ফলাফল নির্ধারণ করতে। এনভায়রনমেন্টাল প্রজেক্ট বা পরিবেশগত প্রকল্পের ধারণা ব্যাখ্যা করা হয়েছে এখানে, যা পরিবেশ রক্ষার বিভিন্ন উদ্যোগকে বুঝতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে যে পরিবেশগত প্রকল্প হলো এমন একটি পরিকল্পিত উদ্যোগ যা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, দূষণ কমানো, বন্যপ্রাণী রক্ষা এবং টেকসই উন্নয়নকে বোঝার জন্য পরিচালিত হয়। এইসব প্রকল্প স্থানীয় থেকে বৈশ্বিক উভয়স্তরীয় হতে পারে এবং সাধারণত নির্দিষ্ট পরিবেশগত সমস্যা সমাধানে কাজ করে, যেমন দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, আহ, বন উজাড় প্রতিরোধ বা বাস্তুসংস্থান পুনরুদ্ধার। এই ধরনের প্রকল্প বায়ু, পানি, মাটি ও জীববৈচিত্র্যের মতো প্রাকৃতিক সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্লাইডে আরও উল্লেখ করা হয়েছে যে পরিবেশগত প্রকল্পের পরিধি বিভিন্ন রকম হতে পারে। স্মল স্কেল উদ্যোগ যেমন কমিউনিটি ক্লিন আপ বা পার্কে গাছ লাগানো, আবার লার্জ স্কেল উদ্যোগ যেমন প্যারিস চুক্তির মতো জলবায়ু চুক্তি বাস্তবায়ন বা নবায়নযোগ্য শক্তি কেন্দ্র নির্মাণ।
এই ধারণাগুলো পরিবেশগত প্রোগ্রাম মূল্যায়নের ভিত্তি তৈরি করে, কারণ প্রকল্পের ধরন, পরিধি ও লক্ষ্য বুঝলে তার কার্যকারিতা মূল্যায়ন আরো সঠিকভাবে করা যায়। বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল প্রজেক্টের উদাহরণ এবং সেগুলোর ভালো মন্দ দিক তুলে ধরা হয়েছে এখানে, যা পরিবেশগত প্রোগ্রাম মূল্যায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্লাইডে উল্লেখ করা হয়েছে যে গাছ লাগানোর প্রকল্প, নদী বা সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্নতা উদ্যোগ, বর্জ্য পুনর্ব্যবহার কর্মসূচি, নবায়নযোগ্য শক্তি প্রকল্প এবং বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচি এসবই পরিবেশ রক্ষার জন্য সাধারণত পরিচালিত হয়। প্রতিটি প্রকল্পের নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, যেমন দূষণ কমানো, বাস্তুসংস্থান রক্ষা করা বা জীববৈচিত্র্য বাড়ানো। স্লাইডে আরো বলা হয়েছে যে এসব প্রকল্পের ইতিবাচক দিক হলো এগুলো দীর্ঘমেয়াদে পরিবেশকে আরো স্বাস্থ্যকর ও টেকসই করে তুলতে সাহায্য করে, যেমন কার্বন নিঃসরণ কমানো বা প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করা। তবে নেতিবাচক দিকও রয়েছে। কখনো কখনো ভালো উদ্দেশ্য থেকেও অনাকাঙ্ক্ষিত ক্ষতি হতে পারে, যেমন বিদেশি প্রজাতির গাছ লাগানো হলে স্থানীয় বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া প্রকল্প ব্যবস্থাপনা দুর্বল হলে তা ব্যয়বহুল হয়ে উঠতে পারে এবং সম্পদ অপচয় ঘটতে পারে। তাই পরিবেশগত প্রকল্প কতটা কার্যকর এবং কতটা ঝুঁকিপূর্ণ তা বুঝতে মূল্যায়ন অত্যন্ত জরুরি। প্রকল্প ব্যবস্থাপনার সাধারণ চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়েছে এখানে, যা পরিবেশগত প্রোগ্রাম মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচনা। প্রথমত, একটি বড় চ্যালেঞ্জ হলো পুরো টিমকে একই অবস্থানে রাখা, অর্থাৎ সবাই যেন প্রকল্পের উদ্দেশ্য অগ্রগতি সম্পর্কে সমানভাবে অবগত থাকে। দ্বিতীয়ত, লক্ষ্য ও উদ্দেশ্য স্পষ্টভাবে নির্ধারণ না করা হলে প্রকল্প বিভ্রান্তিকর হয়ে পড়ে এবং সঠিক দিক দিক নির্দেশনা হারায়। তৃতীয় চ্যালেঞ্জ হলো অবাস্তব সময়সীমা বা আনরিয়ালিস্টিক কন্ডিশন, যা প্রকল্পের মান কমিয়ে দেয় এবং দলের উপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে। চতুর্থত, প্রকল্পের স্কোপ ক্রিপ, অর্থাৎ প্রকল্পের পরিধি ধীরে ধীরে বেড়ে যাওয়া বা প্রায় বাজেট ও সময় ব্যবস্থাপনাকে কঠিন করে তোলে। এছাড়া দলের দক্ষতার অভাব, ভুল যোগাযোগের কারণে সংঘাত, ঝুঁকি, ব্যবস্থাপনার সীমাবদ্ধতা, আম, দলগত দলগত কাজের চ্যালেঞ্জ এবং দায়িত্বশীলতার অভাব এসবই প্রকল্প পরিচালনাকে জটিল করে তোলে। এসব চ্যালেঞ্জ চিহ্নিত না করলে প্রকল্প সফলভাবে সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে। তাই মূল্যায়নের সময় এগুলো গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এখানে কস্ট বেনিফিট অ্যানালাইসিস বা বেনিফিট কস্ট অ্যানালাইসিস এর মৌলিক ধারণা ব্যাখ্যা করা হয়েছে, যা পরিবেশগত প্রোগ্রাম ও প্রকল্প মূল্যায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক পদ্ধতি। এখানে উল্লেখ করা হয়েছে যে সিবিএ বা কস্ট বেনিফিট অ্যানালাইসিস ব্যবহার করা হয় এক বা একাধিক বিকল্প ব্যবস্থার খরচ ও উপকার তুলনা করার জন্য, বিশেষ করে দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্লেষণে। এই বিশ্লেষণের জন্য সকল প্রভাবকে টাকার অঙ্কে রূপান্তর করা বা মনিটাইজেশন করা প্রয়োজন, যাতে বিভিন্ন উপকার ও খরচকে একই এককে তুলনা করা যায়। তবে কিছু প্রভাব আছে যেগুলো অর্থমূল্যে প্রকাশ করা কঠিন, যেমন দূষণ হ্রাস, জীববৈচিত্র্য বৃদ্ধি বা মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমে যাওয়া। এসব ক্ষেত্রে সাধারণত তাদের মূল এককেই বর্ণনা করা হয়। সিবিএ একটি প্রকল্প বাস্তবায়নযোগ্য কিনা বা কোনো বিকল্পটি সমাজের জন্য বেশি লাভজনক হবে তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশগত সিদ্ধান্ত গ্রহণে এটি একটি জনপ্রিয় পদ্ধতি, কারণ এটি সীমিত সম্পদ সর্বোত্তমভাবে ব্যবহার করতে সহায়তা করে। কস্ট বেনিফিট অ্যানালাইসিসের বিস্তৃত উদ্দেশ্যগুলো ব্যাখ্যা করা হয়েছে এখানে, যা পরিবেশগত প্রকল্প মূল্যায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, সিবিএ ব্যবহৃত হয় কোনো প্রকল্প বা অর্থনৈতিকভাবে লাভজনক কিনা তা নির্ণয় করতে, অর্থাৎ প্রকল্পের বেনিফিট কস্ট রেশিও যদি 1 বা তার থেকে বেশি হয় তবে প্রকল্পটিকে অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য ধরা হয়। দ্বিতীয়ত, এক একই উদ্দেশ্যে তৈরি একাধিক প্রকল্পের তুলনা করতে সিবিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ এটি দেখায় কোন কোন প্রকল্প কম খরচে বেশি উপকার দিতে পারে। তৃতীয়ত, যখন প্রকল্পগুলোর উদ্দেশ্য ভিন্ন হয় তখন সিবিএ ব্যবহৃত হয় কোন প্রকল্পটি সমগ্র অর্থনীতির জন্য সর্বোচ্চ নেট বেনিফিট প্রদান করছে তা নির্ধারণ করতে। মূলত সিবিএ নীতি নির্ধারক ও পরিকল্পনাকারীদের সীমিত সম্পদ সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করতে সাহায্য করে। তাই পরিবেশগত প্রোগ্রাম মূল্যায়নে এই পদ্ধতি যৌক্তিক, তুলনামূলক এবং প্রমাণ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের জন্য অত্যন্ত মূল্যবান। এখানে আমরা বেনিফিটের কথা যদি ধরি, বেনিফিট দুই ধরনের আছে, ট্যাঞ্জিবল এবং ইনট্যাঞ্জিবল। এই বেনিফিটকে আবার আমরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বেনিফিট বলতে পারি। ডাইরেক্ট বেনিফিট হচ্ছে যেগুলো ডিরাইভিং ডাইরেক্টলি ফ্রম দ্য প্রজেক্ট, প্রজেক্ট থেকে যেগুলো সরাসরি আসে বেনিফিট, এগুলোকে আমরা ডাইরেক্ট বেনিফিট বলি। আর যেগুলো এডিশনাল বেনিফিটস দ্যাট অ্যাক্রু টু দ্য সোসাইটি, যেগুলো সোসাইটি এটার বেনিফিট পায় ইনডাইরেক্টলি, এটাও একটা বেনিফিট। আর কস্টের ক্ষেত্রেও আমরা ডাইরেক্ট কস্ট, অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট এবং ইনডাইরেক্ট কস্ট হিসেবে দেখাতে পারি। ডাইরেক্ট কস্ট হচ্ছে কস্ট অফ ফরমেশন এবং ইনডাইরেক্ট কস্ট হচ্ছে ওভারহেড চার্জেস। এখানে বেনিফিট এবং কস্ট বোঝানোর জন্য আমরা এখানে আমরা যখন বেনিফিট কস্ট অ্যানালাইসিস করব তখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা প্রত্যেক বছরের জন্য
আমরা বেনিফিট ফ্লোটা বের করি। যেমন B1 হচ্ছে বেনিফিট ফর ফার্স্ট ইয়ার, B2 হচ্ছে বেনিফিট ফর সেকেন্ড ইয়ার, B3 হচ্ছে বেনিফিট ফর থার্ড ইয়ার। এভাবে BR মানে হচ্ছে বেনিফিট ফর আর ইয়ার, আর হচ্ছে পিরিয়ড অফ টাইম। এভাবে কস্ট ফ্লোটা আমরা বের করি। C1 মানে হচ্ছে কস্ট ফর ফার্স্ট ইয়ার, C2 হচ্ছে কস্ট ফর সেকেন্ড ইয়ার, C3 হচ্ছে কস্ট ফর থার্ড ইয়ার, এভাবে CR হচ্ছে কস্ট ফর আর ইয়ার। এভাবে আমরা বেনিফিট ফ্লো এবং কস্ট ফ্লো বের করি। তো টাইম ভ্যালু অফ মানি, এখানে টাকার একটা সময়ের ভ্যালু আছে। আহ, সেখানে এই সময়ের ভ্যালু কেন থাকে? কারণ টাকা, অ- অর্থের মধ্যে সবসময় ইনফ্লেশন হয়, অর্থে রিস্ক থাকে, কনজাম্পশন হয়, আর্নিং পাওয়ার হয়, আর্নিং পাওয়ার ইনভেস্টমেন্ট অপরচুনিটিস তৈরি হয়। সেই জন্য টাইম ভ্যালু অফ মানিকে আমাদের বিভিন্নভাবে গুরুত্ব সহকারে বুঝতে হয়। তো এই টাইম ভ্যালু অফ মানি বোঝার জন্য আমরা কম্পাউন্ডিং এবং ডিসকাউন্টিং নিয়ে কথা বলছি। ডিসকাউন্টিং টেকনিক্স ফর কম্পেয়ারিং ভ্যালুস at different points at time in CBA, কস্ট বেনিফিট অ্যানালাইসিস মেইনলি কনসার্ন উইথ ডিসকাউন্টিং। আমরা যখন কস্ট বেনিফিট অ্যানালাইসিস করি তখন আমরা মেইনলি ডিসকাউন্টিং নিয়ে কাজ করি। আর ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং ফার্স্ট আমরা কম্পাউন্ডিং নিয়ে কথা বলবো। এখানে ধরেন আমাদের কাছে $100 আছে ব্যাংক অ্যাকাউন্টে। যদি ইন্টারেস্ট রেট 10% হয়, তাহলে ফার্স্ট ইয়ার, 1 বছর পরে আমার টাকা কত হবে? মানে দিস ইজ কম্পাউন্ডিং। সেকেন্ড ইয়ারে আমার টাকা কত হবে এবং থার্ড ইয়ারে আমার টাকা কত হবে? তো এখানে যদি আমরা ক্যালকুলেশনটা দেখি, এটা খুব সহজ, কোনো ফর্মুলা ছাড়াই আমরা করতে পারবো। 1 বছর পরে যদি 10% ইন্টারেস্ট রেট হয়, তাহলে আমার 1 বছর পরে টাকা হবে $110। আর 2 বছর পরে আমার হবে 110 + 11, $121। 3 বছর পরে 121 + 12.1, $133.1। তাহলে এটাকে যদি আমরা ফর্মুলা আকারে সাজাই, তাহলে ফিউচার ভ্যালু ইকুয়ালস টু পিভি ইন্টু 1 + r⁴n। এই পিভি মানে হচ্ছে, এফপি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু 1, এবং আর মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, আর এন হচ্ছে নাম্বার অফ পিরিয়ডস আন্ডার কনসিডারেশন। এইভাবে এই ফর্মুলা দিয়েও আমরা এই এর আগে যে হিসাবগুলো দেখিয়েছি এটা করা সম্ভব। এবং অনেক জটিল টাকার হিসাবগুলো আমরা এইভাবে আমরা ফিউচার ভ্যালু কি হবে আমরা সেটা, অর্থাৎ আমরা যদি ব্যাংকে টাকা রাখি তাহলে 10 বছর পরে কত আসবে, 20 বছর পরে কত আসবে, একটা নির্দিষ্ট ইন্টারেস্ট রেটে, এটা যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে তাহলে আমরা এই সূত্র দিয়ে ক্যালকুলেট করতে পারবো। কিন্তু ডিসকাউন্টিং কি? ডিসকাউন্টিং হচ্ছে দি রিভার্স অফ কম্পাউন্ডিং। কম্পাউন্ডিং এর যে আহ, বিপরীত বিষয় আছে সেটাই হচ্ছে ডিসকাউন্টিং। অর্থাৎ আমরা ফিউচার ভ্যালুকে প্রেজেন্ট ভ্যালুতে যখন নিয়ে আসবো তখনই এটাকে ডিসকাউন্টিং বলা হয়। এখন আহ, আমরা যদি এই প্রশ্নটা আবার করি আপনাদেরকে, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ $133.1 রিসিভড এট দ্য এন্ড অফ 3 years ফ্রম নাও, অ্যাজিউমিং অ্যান ইন্টারেস্ট রেট অফ 10%? যদি ইন্টারেস্ট রেট 10% থাকে, তাহলে $133.1 বর্তমান ভ্যালু কত? আমরা দেখেছি এটার বর্তমান ভ্যালু হচ্ছে $100। $133.1 বর্তমান ভ্যালু হচ্ছে 3 বছর পরের, এটা হচ্ছে 3 বছর পরের $133.1, এটার বর্তমান ভ্যালু হবে 10% রেটে $100। তো এটার ফর্মুলাটা কি? এটার ফর্মুলাটা হচ্ছে, আমরা যদি ফর্মুলা আকারে দেখতে চাই বা ডিসকাউন্টিং করতে চাই, তাহলে প্রেজেন্ট ভ্যালু ইকুয়ালস টু ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু বাই 1 + r⁴n। আহ, এখানে এফ বি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, আর হচ্ছে ইন্টারেস্ট রেট, এন হচ্ছে ইয়ার ইন নাম্বার। এখানে এই ফর্মুলাটি আমরা এখানে দেখাতে পারছি কিভাবে ডিসকাউন্টিং আমরা করছি। এখন এই যে আম, আমরা নেট প্রেজেন্ট ভ্যালুর কথা বললাম, আমরা কস্ট বেনিফিট কস্ট অ্যানালাইসিস যখন করি বা কস্ট বেনিফিট অ্যানালাইসিস যখন আমরা করি, তখন আমরা ফিউচার ভ্যালুটাকে প্রেজেন্ট ভ্যালুতে এনে এটা নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করি। নেট প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলাটা হচ্ছে সামেশন আই বিআই মাইনাস সিআই বাই 1 + r⁴i। এই ফর্মুলার মধ্যে আমরা ফেলে করতে পারি সিম্পলি। যদি এই ফর্মুলাটা বুঝতে কষ্ট হয়, তাহলে সিম্পলি আপনি বেনিফিট ফ্লোগুলি বের করেন। এক থেকে যদি ধরেন 20 বছরের জন্য একটা প্রজেক্ট আছে, তাহলে বেনিফিট 1, বেনিফিট 2, বেনিফিট 3 ইয়ার্স, বেনিফিট 4 ইয়ার্স, এভাবে 20 ইয়ার্স পর্যন্ত আমরা বেনিফিটগুলো বের করি। এবং আহ, প্রথম বছর থেকে 20 বছর পর্যন্ত আমরা কস্ট ফ্লোগুলি বের করি। তাহলে এই বেনিফিটগুলি যোগ করি, কস্টগুলি যোগ করি, করে
বেনিফিট থেকে কস্ট বাদ দিলে আমার এনপিভি বেরোবে। এটাই হচ্ছে এই ফর্মুলার ব্যাখ্যা। এই নেট প্রেজেন্ট ভ্যালুকে আমরা এনডিআরও বলতে পারি, নেট ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো। নেট ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অথবা প্রেজেন্ট নেট ওয়ার্থ অথবা নেট প্রেজেন্ট ভ্যালু, এই তিনটাই কিন্তু একই জিনিস মিন করে। তো এখানে আমরা যদি ফর্মুলা আকারে এটা দেখাতে চাচ্ছি, যদি এর আগের যে ফর্মুলাটা দেখালাম, আমি আপনাদেরকে বললাম যে আপনারা ফর্মুলা ব্যবহার করে ফার্স্ট ইয়ারের বেনিফিট কত, সেকেন্ড ইয়ারের বেনিফিট কত, এভাবে আর ইয়ারের বেনিফিট কত, এভাবে ওখান থেকে কম কস্টটাও আমরা ফার্স্ট ইয়ারের কস্ট কত, সেকেন্ড ইয়ারের কস্ট কত, থার্ড ইয়ারের কস্ট কত, এইভাবে আমরা কস্টগুলো বের করতে পারি, করে আমরা এনপিভি, এনডিআর বা পিএনডব্লিউ বের করতে পারি। আমরা প্রজেক্ট ওর্থ বের করার জন্য, মানে প্রজেক্ট কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না, এটা বের করার জন্য আমরা বেনিফিট কস্ট রেশিও বের করতে পারি। আমরা প্রেজেন্ট নেট ওয়ার্থ বা নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে পারি, অথবা আরেকটা পদ্ধতি আছে যেটাকে বলা হয় ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে যে ইন্টারেস্ট রেটের কারণে net present value equals at which the present worth of benefits equals present worth of costs। মানে আমার যে প্রেজেন্ট ওর্থ অফ বেনিফিটস এবং যে ইন্টারেস্ট রেট প্রেজেন্ট ওর্থ অফ বেনিফিটসকে প্রেজেন্ট ওর্থ অফ কস্টকে ইকুয়াল করে, সেই ইন্টারেস্ট রেটটাকে বলা হয় ইন্টারনাল রেট অফ রিটার্ন। অর্থাৎ এটাকে যদি আমরা একটু সহজভাবে বুঝিয়ে বলি, একটা প্রজেক্ট যখন আমরা চালাবো তখন সে কি হারে আমাদেরকে রিটার্ন দিবে, এই হারটাই হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। তাহলে ইন্টারনাল রেট অফ রিটার্ন মানে হচ্ছে আমার যে এনপিবি আছে, এনপিবির যে ফর্মুলাটা ইকুয়ালস জিরো, এখান থেকে যদি আমি আর এর মানটা বের করতে পারি তাহলে এটাই হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। একটা প্রজেক্টকে আমরা কিভাবে অ্যাকসেপ্ট করব, কখন রিজেক্ট করব, এখানে এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু যখন ইজ গ্রেটার দেন জিরো, যদি এটা শূন্যের চেয়ে বেশি হয় তখন আমরা নেট প্রেজেন্ট ভ্যালু, তখন আমরা সেই প্রজেক্টটাকে গ্রহণ করব। আর যদি এনপিভি ইজ লেস দেন জিরো হয় তাহলে সেটাকে আমরা রিজেক্ট করে দিব। আইআরআর এর ক্ষেত্রে আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন, যদি ইন্টারেস্ট রেটের থেকে বেশি হয় তাহলে আমরা সে প্রজেক্টকে গ্রহণ করব। আর আইআরআর যদি ইন্টারেস্ট রেটের থেকে কম হয় তাহলে সে প্রজেক্টকে আমরা গ্রহণ করব না, আমরা রিজেক্ট করে দিব। এটার মানে কি? এটার মানে হচ্ছে, যেমন ধরেন আমি একটা প্রজেক্ট করার জন্য ব্যাংক থেকে 10% হারে বা 11% হারে আমি ইন্টারেস্ট নিলাম, 11% হারে আমি লোন নিলাম। এবার আমি প্রকল্প চালালাম 20 বছরের জন্য, এবং যদি আমার দেখা যাচ্ছে যে 20 বছরের হিসাব যদি আমি করি টেবিলে বসে, যদি দেখা যায় এটার রিটার্ন করছে 10% রেটে, তাহলে তো এই প্রকল্প আমার জন্য গ্রহণযোগ্য নয়। আমি ব্যাংক থেকে 11% হারে আমি লোন নিলাম, কিন্তু আমার প্রকল্প আমাকে রিটার্ন দিচ্ছে 10% হারে, তাহলে তো এটা গ্রহণযোগ্য নয়। যদি আমার রিটার্ন যদি 15% হয়, 16% হয়, 20% হয়, তাহলে বা 12%ও হয়, তাহলে আমরা সেই প্রকল্পটাকে গ্রহণ করতে পারি। এই জন্য আমরা বলছি, ইফ আইআরআর ইজ গ্রেটার দেন ইন্টারেস্ট রেট দেন উই ক্যান অ্যাকসেপ্ট দ্য প্রজেক্ট, অ্যান্ড ইফ আইআরআর ইজ um, inter, smaller than interest rate then we can reject the project. Cost effectiveness analysis, এই স্লাইডে ধারণা ব্যাখ্যা করা, কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিসের ধারণা ব্যাখ্যা করা হয়েছে, যা কস্ট বেনিফিট অ্যানালাইসিসের একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে ব্যবহৃত হয়, বিশেষ করে যখন সমস্ত উপকারকে অর্থমূল্যে প্রকাশ করা সম্ভব হয় না। এখানে বলা হয়েছে যে সিইএ বা কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিস মূলত কোনো কার্যক্রম বা নীতির খরচের তুলনায় তার ফলাফল কতটা কার্যকর তা নির্ণয় করে। অর্থাৎ প্রতি ইউনিট খরচে কতটুকু উপকার পাওয়া যাচ্ছে। এটি স্বাস্থ্যসেবা, পরিবেশ নীতি ও জনসেবামূলক প্রোগ্রামে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, কারণ এসব ক্ষেত্রে সম্পদ সীমিত থাকে এবং সেরা বিকল্প বাছাই করা অপরিহার্য। স্লাইডে বায়ু দূষণ কমানোর একটি উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে দুটি বিকল্প: কারখানায় নির্গমন নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা এবং মহাসড়কের ধারে গাছ লাগানো, তুলনা করতে সিইএ ব্যবহার করা হয় বা কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিস ব্যবহার করা হয়। বিশ্লেষণে দেখা যায় যে কোনো বিকল্প প্রতি ডলার খরচে বেশি দূষণ করতে পারছে এবং সেই
ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় কোনটি বেশি কস্ট ইফেক্টিভ। এই উদাহরণটি দেখায় যে সিইএ ফলাফলকে অর্থমূল্যে না মেপে কার্যকারিতা দিয়ে বিচার করে, যা পরিবেশগত প্রোগ্রামের মূল্যায়ন অত্যন্ত বাস্তবসম্মত ও কার্যকর একটি পদ্ধতি। আমরা এখানে যদি এরকম একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আপনাদেরকে দেই, a city has two possible programs to reduce air pollution. Program A হচ্ছে installing a filtration system at local factories to reduce pollution. Program B হচ্ছে planting trees along highways to absorb pollutants. The cost and effectiveness of each program are as follows. Program A তে আমরা দেখতে পাচ্ছি প্রায় 20,100,000 ডলার খরচ হচ্ছে, আর পলিউশন রিডাকশন হচ্ছে 10,000 টনস ইমিশনস পার ইয়ার প্রতি বছর। আর প্রোগ্রাম বি হচ্ছে আমাদের 800,000 খরচ হচ্ছে, কিন্তু পলিউশন রিডাকশন হচ্ছে 3,000 টনস অফ কার্বন ডাইঅক্সাইড ইমিশনস। তাহলে আমাদের কাছে প্রোগ্রাম এ এবং প্রোগ্রাম বি এর মধ্যে কোনটি গ্রহণযোগ্য, এইটি আপনারা বের করবেন। এর আগের যে উদাহরণটা আছে সেই উদাহরণের মতোই আমি এখানে দেখিয়েছিলাম। এই যে এখানে এখানে কিন্তু কস্ট ওয়ান, অপশন ওয়ান ইজ অ্যাকসেপ্টেবল। তো এখানে এখানে এই জায়গায় আমাদের প্রোগ্রাম এ এবং প্রোগ্রাম বি এর মধ্যে কোনটা গ্রহণযোগ্য, এটা আপনারা ক্যালকুলেট করে বের করুন। ইনসিডেন্স বা কল্যাণ বিশ্লেষণের ধারণা ব্যাখ্যা করা হয়েছে এখানে, যা কোনো নীতি বা অর্থনৈতিক পরিবর্তনের বোঝা ও সুফল সমাজের কোন কোন গোষ্ঠীর উপর কতটা প্রভাব ফেলে তা নির্ণয় করতে সাহায্য করে। এখানে উল্লেখ করা হয়েছে যে ইনসিডেন্স বিশেষত মূলত কাকে প্রভাবিত করছে সে প্রশ্নের উত্তর খোঁজে, অর্থাৎ ভোক্তা, উৎপাদক কিংবা বিভিন্ন আয়ের মানুষের উপর নীতি পরিবর্তনের প্রকৃত প্রভাব কি। উদাহরণ হিসেবে কর বৃদ্ধি, ভর্তুকি প্রদান বা মূল্য পরিবর্তন, এসব ক্ষেত্রে কে লাভবান হচ্ছে এবং কে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা বোঝার জন্য ইনসিডেন্স গুরুত্বপূর্ণ। স্লাইডে আরো বলা হয়েছে যে ইনসিডেন্সের বিভিন্ন ধরন আছে, যেমন ট্যাক্স ইনসিডেন্স, সাবসিডি ইনসিডেন্স এবং প্রাইস চেঞ্জ ইনসিডেন্স। এগুলো অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নীতি নির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। এই বিশ্লেষণে ব্যবহৃত প্রধান পরিমাপ পদ্ধতি হলো কনজিউমার সারপ্লাস এবং প্রডিউসার সারপ্লাস, যা দেখায় ভোক্তা ও উৎপাদকের কল্যাণ কতটা পরিবর্তিত হচ্ছে। পরিবেশগত প্রোগ্রাম মূল্যায়নে ইনসিডেন্স গুরুত্বপূর্ণ, কারণ এটি বোঝায় কোন নীতি কাদের জন্য কতটা ন্যায্য বা অন্যায্য প্রভাব তৈরি করছে। এগুলো হচ্ছে আমাদের রিডিং মেটেরিয়াল। এগুলো আহ, আপনারা একটু পড়ে নেবেন, পড়লে আমার আলোচনাটি আরো অনেক বেশি বোধগম্য হবে। আজকের আলোচনার প্রতিটি অংশে আমাদের পরিবেশগত প্রোগ্রাম ও প্রকল্প মূল্যায়নের একটি সমন্বিত ধারণা গঠনে সহায়তা করেছে, এবং এখন আমরা বুঝতে পারছি কেন সঠিক মূল্যায়ন টেকসই উন্নয়ন অর্জনের জন্য অপরিহার্য। প্রোগ্রাম প্রকল্পের মৌলিক পার্থক্য, কার্যকারিতা নির্ণয়ের পদ্ধতি, চ্যালেঞ্জ ও সমাধান সবই দেখায় যে সঠিক পরিকল্পনা ছাড়া কোনো পরিবেশগত উদ্যোগ সফল হতে পারে না। সিবিএ এর মাধ্যমে যখন আমরা লাভ ক্ষতির তুলনা করি, তখন তা শুধু অর্থনৈতিক ফলাফল নয়, বরং সমাজ ও পরিবেশের উপর দীর্ঘমেয়াদী প্রভাবও বোঝার সুযোগ দেয়। ডিসকাউন্টিং ও এনপিভি এর ধারণা আমাদের শেখায় কেন ভবিষ্যতের একটি লাভ বর্তমানে লাভের সমান নয়, এবং কেন সিদ্ধান্ত নেতাদের এসব গণনা বুঝতে পারা জরুরি। একইভাবে সিইএ আমাদের মনে করিয়ে দেয়, বা কস্ট ইফেক্টিভনেস অ্যানালাইসিস আমাদের মনে করিয়ে দেয় যে সব ফলাফল অর্থে পরিমাপযোগ্য নয়, কিন্তু তবুও তুলনামূলকভাবে কোন নীতিটি বেশি কার্যকর তা জানা দরকার। ইনসিডেন্স অ্যানালাইসিস আমাদের সচেতন করে যে নীতিগত পরিবর্তন সমাজের সবাইকে সমানভাবে প্রভাবিত করে না। কারো উপর বোঝা বাড়তে পারে, কারো উপকার হতে পারে। পরিবেশগত নিয়ন্ত্রণ ব্যবস্থার উদাহরণগুলো দেখায় যে সঠিকভাবে ডিজাইন করা নীতি পরিবেশ রক্ষা করতে পারে, আবার দুর্বলভাবে বাস্তবায়িত নীতি পরিস্থিতিকে আরো খারাপ করে দিতে পারে। প্রকল্প ব্যবস্থাপনার সাধারণ চ্যালেঞ্জগুলো মনে করিয়ে দেয় যে সমন্বয়, দক্ষতা ও যোগাযোগ এসবই সফলতার মূল উপাদান। আজকের পুরো লেকচার আমাদের দেখিয়েছে যে পরিবেশগত সমস্যা কেবল বিজ্ঞান বা নীতির বিষয় নয়, এটি একটি আন্তঃবিষয়ক ক্ষেত্র যেখানে অর্থনীতি, ব্যবস্থাপনা ও সামাজিক নীতি এবং টেকসই উন্নয়ন একসঙ্গে কাজ করে। এই আলোচনার শেষ বার্তাটি হলো, যে কোনো পরিবেশগত উদ্যোগের মূল্যায়ন শুধু একটি প্রযুক্তিগত কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব বোধের প্রতিফলন। সঠিক মূল্যায়ন আমাদের ভুল থেকে শেখায়, সফলতাকে দৃঢ় করে এবং সীমিত সম্পদকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে সাহায্য করে। আজকের শেখাগুলো আপনাদেরকে আপনাকে শুধু শিক্ষার্থী হিসেবে নয়, ভবিষ্যতের পরিবেশ বিশেষজ্ঞ, নীতি নির্ধারক বা গবেষক হিসেবেও আরো সমৃদ্ধ করবে। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, এই প্রত্যাশায় আমার ভিডিওটির এখানেই সমাপ্তি ঘোষণা করছি।